আসল সত্যতা যাচাই করার জন্য যে কোনো ঘটনার গভীরে প্রবেশ করাটা খুবই জরুরি। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গ্রামে বসবাসকারী দুই ব্যক্তির সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। গৌতম বুদ্ধের সময়কার ঘটনা। বহু বছর আগে গৌতম বুদ্ধ সেই সময় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নানান রকমের জ্ঞানমূলক বার্তা বিতরণ করতেন। প্রত্যেকটি গ্রামে বেশ কিছুদিন থাকার পর আবার অন্যত্র চলে যেতেন ওনার শিষ্যদের সঙ্গে করে নিয়ে। একবার গৌতম বুদ্ধ একটি গ্রামে গিয়ে পৌঁছালেন ওনার শিষ্যদের সঙ্গে করে নিয়ে। সেই গ্রামে অন্যান্য সকল গ্রামবাসীদের সাথেই বাস করতেন একজন ভীষণ ধনী ব্যবসায়ী, এবং সেই ধনী ব্যবসায়ীর বাড়ির থেকে বেশ কিছুটা দূরেই বাস করতে এক সাধারণ দরিদ্র দিন আনা দিন খাওয়া মজুর। সেই ধনী ব্যবসায়ীর কোনো দিক থেকে কোনো কিছুরই অভাব ছিল না। অঢেল পরিমাণে ধন সম্পত্তি, টাকা পয়সা সব কিছুতেই ভরপুর ছিলেন তিনি। শুধুমাত্র একটি দিক থেকেই ওনার বড্ড অভাব ছিল, সেটা হলো তার ছোট মানসিকতা। তিনি ভীষণ নীচ মানসিকতা সম্পন্ন এবং ভীষণই কৃপণ একজন মানুষ ছিলেন। নিজের কৃপণতার জন্য তিনি গ্রামে বেশ বিখ্যাতই ছিলেন। অপরদিকে সেই ধনী ব্যবসায়ীর বাড়ির বেশ কয়েকটি বাড়ির পরে বসবাসকারী সেই দিন আনা দিন খাওয়া দরিদ্র মজুর টাকা পয়সা ধন সম্পত্তি কোনো দিক থেকে সমৃদ্ধশালী না হওয়া সত্ত্বেও নিজের মানসিকতার দিক থেকে কিন্তু বেশ ধনী ছিল। সে নিজের যৎ সামান্য রোজগার থেকেও সে চেষ্টা করত অন্যান্য মানুষদের সাহায্য করার। নিজে খেতে না পেলেও সে চেষ্টা করত সবসময় নিজের মুখের খাবারটা অন্য মানুষদের খাইয়ে দেওয়ার। এই দিক থেকে সে আবার গ্রামে বেশ খ্যাতি অর্জন করেছিল। সবাই তাকে খুব ভালোবাসত, সম্মান করত, আর বড়রা তাকে মন ভরে আশীর্বাদ করত। সেই ধনী ব্যবসায়ী যেরকম কৃপণ ছিলেন, ঠিক সেরকমই স্বার্থপরও ছিলেন। শুধুমাত্র নিজের ভালো মন্দ নিয়েই সবসময় মেতে থাকতেন। পরোপকার করার থেকে সবসময় 10 হাত দূরে থাকতেই তিনি পছন্দ করতেন। অপরদিকে দিন আনা দিন খাওয়া সেই হতদরিদ্র মজুর পরোপকার করতে ভীষণই ভালোবাসত। একদিন সেই দিন মজুর ঠিক করলো যে গ্রামে আগত প্রভু গৌতম বুদ্ধ এবং ওনার সকল শিষ্যদের একদিন মহাভোজের জন্য নিমন্ত্রণ করবে। সেই সাথে সাথে সে এটাও পরিকল্পনা করলো যে গ্রামের অন্যান্য হতদরিদ্র অনাহারী মানুষগুলোকেও সে সেদিন নিমন্ত্রণ করে সকলকে একসাথে পেট ভরে খাবার খাওয়াবে। কিন্তু এত মানুষজনকে একসাথে খাবার খাওয়ানোর মতো সামর্থ্য তার না থাকায় সে পরিকল্পনা করলো যে গ্রামের প্রত্যেকের কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে দান সে গ্রহণ করবে, এবং সেই দান থেকে প্রাপ্ত খাবার দাবারের দ্বারাই সে সবাইকে ভুরি ভোজ করাবে। এই পরিকল্পনা করেই সে সেদিনকে নিজের 2টি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে ঘুরে ঘুরে সকলের কাছ থেকে কিছু কিছু করে খাওয়ার জিনিস জোগাড় করার জন্য। এদিকে এই খবরটা পেয়ে তো গ্রামের সেই কৃপণ স্বার্থপর ধনী ব্যবসায়ী রাগে হিংসায় তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং সেই দিনমজুরের ব্যাপারে খারাপ খারাপ কথা চিন্তা করতে লাগলেন। সেই দিনমজুর লোক দেখানোর জন্য এসব করছে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এসব করছে, ইত্যাদি ইত্যাদি নানান রকম খারাপ খারাপ কথা সেই ধনী ব্যবসায়ী নিজের মনে মনে ভাবতে লাগলেন। এদিকে সেই দরিদ্র দিনমজুর নিজের ছেলে 2টিকে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে সবার কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী দ্রব্যাদি জোগাড় করতে শুরু করলো এবং সকলকেই নির্দিষ্ট দিনে ভোজন করতে আসার জন্য নিমন্ত্রণ করতে লাগলো। গ্রামের সকলেই যে যার সামর্থ্য অনুযায়ী জিনিসপত্র সেই দিনমজুরকে দিতে লাগলো। কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী ডাল দিল, কেউ কেউ নিজেদের সামর্থ্য অনুযায়ী চাল দিল, কেউ কেউ আলু, সবজি, তেল, নুন, হলুদ, চিনি ইত্যাদি নানান রকম জিনিসপত্র এক এক করে দিতে লাগলো। কেউ কেউ আবার নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু টাকা পয়সা দিয়েও সেই দিনমজুরকে সাহায্য করলো। আর সেই সকল দ্রব্যাদিগুলো দিনমজুর আর তার ছেলেরা মিলে নিজেদের কাছে থাকা বড় বড় থলের মধ্যে সঞ্চয় করতে লাগলো। এইভাবে তারা সকলের কাছ থেকে দ্রব্যাদি সঞ্চয় করে সেই থলেগুলোকে কাঁধে করে তুলে নিয়ে গোটা গ্রাম লোকের বাড়িতে বাড়িতে ঘুরতে লাগলো। এইভাবে সকলের বাড়িতে যেতে যেতে তারা অবশেষে এসে পৌঁছলো সেই কৃপণ স্বার্থপর ধনী ব্যবসায়ীর বাড়িতে। দরিদ্র দিনমজুর এবং তার 2 ছেলেকে দেখেই সেই স্বার্থপর কৃপণ ধনী ব্যবসায়ী সর্বপ্রথমে নিজের মুখটাকে একটু ভেঙিয়ে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। যেহেতু তিনি কোনোদিনই এসব দান ধ্যানের মধ্যে ছিলেন না, সেহেতু এই সকল জিনিসকে তিনি নিছকই ভালো মানুষ সাজার নাটক বলে ব্যাখ্যা করেন। তারপর তাদের কথা অনুযায়ী সেই ধনী ব্যবসায়ী নিজের ঘর থেকেই যৎসামান্য ঘি, মধু
এবং দুধ এনে সেই দরিদ্র দিনমজুর এবং তার ছেলেদের হাতে তুলে দেন। কোনো কিছুরই অভাব ছিল না সেই ধনী ব্যবসায়ীর কাছে। তা সত্ত্বেও দানের ক্ষেত্রে এইরকম কৃপণতা দেখে সেই দিনমজুর এবং তার ছেলেরা প্রথম অবস্থায় সেই ধনী ব্যবসায়ীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে ওনার দেওয়া ঘি, মধু আর দুধ এইসব সামগ্রী নিয়ে তারা হাসি মুখেই সেখান থেকে বেরিয়ে আসার জন্য রওনা হলো এবং সেই ধনী ব্যবসায়ীকে ভুরি ভোজে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রণ করতেও কিন্তু ওনারা ভুলল না। দিনমজুর এবং তার ছেলেরা সেখান থেকে বেরিয়ে আসার সময় সেই ধনী ব্যবসায়ী লক্ষ্য করলেন যে সকলের দেওয়া দান সামগ্রী তারা যে থলের মধ্যে রাখছিল, সেই থলেটিতে কিন্তু সেই ধনী ব্যবসায়ীর দেওয়া ঘি, মধু আর দুধসমূহ তারা রাখল না। সেগুলোকে তারা আলাদাভাবে একটি অন্য থলের মধ্যে ভরল। এটা দেখেই সেই ধনী ব্যবসায়ীর মনে অহেতুক একটি সন্দেহের আবির্ভাব ঘটল তাদের বিরুদ্ধে। ধনী ব্যবসায়ী নিজের মনে মনে ভাবতে লাগলেন তার দেওয়া দান সামগ্রী তারা অন্য থলেতে ভরল, কারণ এইভাবেই হয়তো তারা সেই ধনী ব্যবসায়ীকে নিচু প্রমাণ করতে চাইছে। প্রভু গৌতম বুদ্ধের কাছে গিয়ে এই সকল সামগ্রী দেখেই তারা আমাকে হয়তো ভীষণ পরিমাণে ছোট করবে। যেহেতু আমার অঢেল টাকা পয়সা আছে, তা সত্ত্বেও আমি এই পরিমাণ দান সামগ্রী দিয়েছি, এই নিয়ে হয়তো আমাকে নিয়ে নানান রকম চর্চার সৃষ্টি হবে। এইসব নানান রকম আজে বাজে কথা ভাবতে ভাবতে সেই ধনী ব্যবসায়ী ঠিক করলেন যে লুকিয়ে লুকিয়ে তিনি সেই দরিদ্র দিনমজুর এবং তার ছেলেদের পেছনে পেছনে গৌতম বুদ্ধের কাছে যাওয়া পর্যন্ত তাদের সাথে যাবেন এবং সেখানে গিয়ে তিনি দেখবেন যে গৌতম বুদ্ধের কাছে সেই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে তারা কি প্রকারে নালিশ করে। নিজের পরিকল্পনা অনুযায়ী সেই ধনী ব্যবসায়ী তাই করলেন। তিনি এক ছদ্মবেশে লুকিয়ে লুকিয়ে তাদের পেছন পেছন বাকি গ্রামবাসীদের ঘরে ঘরে ঘুরতে লাগলেন এবং অবশেষে সব দান গ্রহণ শেষে দিনমজুর এবং তার ছেলেদের সাথে তিনি লুকিয়ে লুকিয়ে গৌতম বুদ্ধের কাছে পর্যন্ত গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন সেই দিনমজুর এবং তার ছেলেরা তাদের সামনে বসে থাকা প্রভু গৌতম বুদ্ধের সামনে নিজেদের সারা দিনের সঞ্চয় করা দান সামগ্রীর থলেগুলো সমর্পণ করে দিয়ে তারা গৌতম বুদ্ধের কাছে হাত জোর করে ওনাকে বলছে, প্রভু, আজকে আমরা সারা দিন গ্রামে সকলের ঘরে ঘরে ঘুরে ঘুরে এতটা দান সামগ্রী সঞ্চয় করতে পেরেছি। গ্রামের প্রত্যেকটি মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাযথভাবে আমাদের সাহায্য করেছেন। এমনকি যে ধনী ব্যবসায়ী রয়েছেন তিনিও নিজের সামর্থ্য অনুযায়ী আমাদের ঘি, মধু, দুধ এই সকল জিনিসপত্র দিয়েছেন। এই সকল খাদ্য সামগ্রীর সাহায্যে এবং সকলের সহযোগিতায় আমি একটা ভুরি ভোজের আয়োজন করেছি, যেখানে আপনার আগমন আমরা সকলে একান্তভাবেই কামনা করছি। কালকে আমরা গ্রামের শেষ প্রান্তে একটি ভুরি ভোজের আয়োজন করলাম। আপনি অবশ্যই সেখানে আপনার যথাযথ সময় মতো চলে আসবেন প্রভু। আপনারা সকলে তৃপ্তি করে খেলেই আমার শান্তি। একথা শুনে গৌতম বুদ্ধ ভীষণ প্রসন্ন হলেন এবং সেই লুকিয়ে লুকিয়ে তাদের দেখতে থাকা কৃপণ স্বার্থপর ধনী ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে সেই দরিদ্র উদার মানসিকতা সম্পন্ন দিনমজুরের কাছে নিজের দুই হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন নিজের করা ভুলের জন্য। বন্ধুরা, নিজের মানসিকতা মহৎ করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, নিজের মানসিকতা যেরকম সবাইকে ঠিক একই মানসিকতা সম্পূর্ণ ভেবে নেওয়াটা কোনো মহৎ কাজের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, নিজের মানসিকতা দিয়ে যদি আমরা সবাইকে ভালো বলে বিচার করি তাহলে স্বাভাবিকভাবেই সবাই ভালো হতে বাধ্য। তৃতীয়ত, অহেতুক ভুলভাল সন্দেহের বশে কাউকে খারাপ বলে মনে করা উচিত নয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।